মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট। এখন থেকেই অন্তর্বর্তী সরকারের তত্ত্বাবধায়কের ভূমিকায় চায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এই জন্য কেয়ারটেকার সরকারের আদলে আগামী নির্বাচন পর্যন্ত দেশ পরিচালনা করতে হবে। অনেকেই এখন বিভিন্ন ধরনের আস্ফালন করছে। পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। বিএনপি সহ যে কোনো দলের সঙ্গে জোট করতে আগ্রহী এনসিপি। নভেম্বরে চূড়ান্ত হতে পারে বাম জোটের রূপরেখা। নির্বাচনের সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। সবাই মিলে আমরা একটা বোঝাপড়াটা কিভাবে তৈরি করা যেতে পারে সেটাকে আমরা এক্সপ্লোর করে দেখার আমরা চেষ্টা করব। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিধিমালায় না থাকায় শাপলা প্রতীক দেবে না ইসি। অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারির ঘোষণা। দাবি আদায় করেই নির্বাচনে যাওয়ার হুঁশিয়ারি এনসিপির। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব। এসি কম্পিউটার খুলে নেওয়ার অভিযোগ। ৪ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিলের 17 ছাত্র। ছোট্ট শরীরে 36 বার অপারেশন। অদম্য মনোবলে জীবনে ফিরল আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর সুস্থ হয়ে বাবা মায়ের কোলে শিক্ষার্থী নাভিদ। এবং ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ নিয়ে ঘাটে ফিরছে ট্রলার। চাঁদপুর পটুয়াখালীতে সরবরাহ বাড়লেও কমেনি দাম। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে উত্তাল সাগর। বেকার কক্সবাজারের জেলেরা। নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির হাইকমান্ড। ভার্চুয়ালি যুক্ত থাকছেন তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানান, বৃহৎ জোট গঠনের প্রক্রিয়া চলছে। আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়ন নিশ্চিতে সরগরম বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়। প্রায় সব আসনেই একাধিক যোগ্য প্রার্থীদের নিয়ে প্রতিদিনই চলছে বৈঠক, যেখানে ভার্চুয়ালি যুক্ত থাকছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের একাধিক জ্যেষ্ঠ নেতার প্রত্যাশা, চলতি অক্টোবরেই চূড়ান্ত হবে প্রার্থী তালিকা। বিএনপির সহযোগী সংগঠন যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতাদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে তিনি সাংবাদিকদের জানান, নির্বাচন সামনে রেখে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক চলছে দলের হাইকমান্ডের। আমরা সমগ্র বাংলাদেশে আসন ভিত্তিক সকল যোগ্য প্রার্থীদের, একাধিক যোগ্য প্রার্থীদের সাথে আমরা কথা বলেছি। এটা তারই প্রক্রিয়ার একটি অংশ। আমরা একই মেসেজ দিতে চাই যাতে আমাদের দলের ভিতরে ঐক্য থাকে। এ সময় ভোট সামনে রেখে বৃহৎ জোট গঠনের ভাবনার কথা জানান সালাউদ্দিন আহমদ। যাদের সাথে আমরা যুগপৎ আন্দোলন করেছি এবং অন্যান্য একটা বৃহৎ জোটের জন্য আমরা চিন্তা করছি সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যাতে আমরা আগামীতে এই নির্বাচনে বৈতরণী পার হতে পারি। এদিকে বনানীতে কমনওয়েলথের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, এখন থেকে নির্বাচন পর্যন্ত অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে হবে। আস্থার সংকট সম্বন্ধে কিছু সরকারের অভ্যন্তরে কিছু কার্যক্রম, কিছু ব্যক্তির ব্যাপারে আস্থার সংকট সৃষ্টি হয়েছে। এটা বিএনপির একা নয়, এটা বিভিন্ন দল থেকে বলা হয়েছে। যেখানে আস্থার সংকট হবে সেখানে নির্বাচন তো প্রশ্নবিদ্ধ হবে। এই কারণে বলা হচ্ছে কেয়ারটেকার সরকারের আদলে সরকার পরিচালিত না হলে যে আস্থার সংকট সৃষ্টি হচ্ছে বিভিন্ন দল থেকে বলা হচ্ছে, সেটা আরো আগামী দিনে আরো খারাপের দিকে যেতে পারে। এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, নির্বাচন বানচাল করে স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখলের চেষ্টা করছে একটি অপশক্তি। স্বৈরাচারের পথকে কেউ সুগম করার চেষ্টা করবেন না, এমন কোনো ফাটল তৈরি করবেন না যেই ফাটল দিয়ে স্বৈরাচারের পুনরাবৃত্তি ঘটতে পারে। জুলাই অভ্যুত্থান পরবর্তী জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে দলমতের ঊর্ধ্বে থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।
নির্বাচনে পিআর পদ্ধতি চালু করলে রাজনৈতিক সহিংসতা কমবে এমন দাবি করেছেন জামায়াত নেতারা। তাদের অভিযোগ, একটি পক্ষ ফ্যাসিস্টের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনছে, আর সুষ্ঠু নির্বাচন হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির। দিনটি স্মরণে সোমবার দুপুরে নিহত নেতাকর্মীদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয় দলটির পক্ষ থেকে। নেতারা জানান, বিগত সরকারের আমলে বিচার প্রক্রিয়া রুদ্ধ করা হয় এই পল্টন হত্যাকাণ্ডের। শেখ হাসিনা এই বাংলাদেশে এত অপকর্ম করেছে, এত হত্যাকাণ্ড সংগঠিত করেছে, এত গণহত্যা চালিয়েছে, একবার ফাঁসি দিলে বিচার সঠিক হবে না। সভায় জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান অভিযোগ করেন, অনেকে এখন পতিত ফ্যাসিস্টদের সন্ত্রাসী কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টায় লিপ্ত। নির্বাচন সুষ্ঠু হলে ইসলামপন্থীদের পাহাড় ধস বিজয় হবে বলেও মন্তব্য করেন তিনি। অনেকে এখনই বিভিন্ন ধরনের আস্ফালন করছে। আগামী দিনে এরকম জুলুম যদি কেউ করতে চায় তাহলে তাদেরকে একই পরিণত বরণ করতে হবে। প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এই পিআর যদি চালু হয় তাহলে এই ধরনের কোনো টাকা পয়সা এবং গুন্ডামি সেসব ইলেকশনে করার কোনো সুযোগ থাকবে না। এদিকে 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। সংসদের উভয় কক্ষেই পিআর ও জুলাই সনদ বাস্তবায়ন সহ নানা দাবি জানান নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে যে বিএনপির যারা হাইকমান্ড আছেন তারা সাক্ষাৎকার নিচ্ছেন মনোনয়ন প্রত্যাশীদের এবং তত্ত্বাবধায়ক সরকারের মতো করে এই সরকারকে ভূমিকা রাখার আহ্বানও জানিয়েছেন হাইকমান্ডের নেতৃবৃন্দ। আসলে বিএনপির নির্বাচন নিয়ে তোড়জোড়ের বিষয়টি যদি বিস্তারিত জানাতেন। ধন্যবাদ ইমদাদ আপনাকে। আপনি যে বিষয়টি জানেন যে ইতোমধ্যে কিন্তু বিশেষ করে বিভিন্ন যে আসনগুলোতে আছে, আসনগুলোতে কিন্তু একাধিক সম্ভাব্য প্রার্থী আসলে নিজ নিজ এলাকায় কাজ করছে বিএনপির। তো মূলত তাদের মধ্যে সমন্বয় করতে এবং প্রতিটি আসনে একক প্রার্থী দেওয়ার জন্যই কিন্তু বিএনপি কার্যক্রম চালাচ্ছে এবং তারই ধারাবাহিকতায় এর কিছুদিন আগে বরিশাল বিভাগীয় প্রার্থীদের নিয়ে বসা হয়েছে এবং আজ খুলনার যে প্রার্থী ছিলেন তাদেরকে নিয়েও কিন্তু বসেছেন দলটির একদম সিনিয়র নেতা তারেক রহমান। এবং আমরা যদি বিষয়টি আসলে দেখি যে মূলত তারেক রহমান এই মনোনয়ন প্রত্যাশীদের নিয়ে সাক্ষাৎকার করছেন এবং তাদের কাছ থেকে আসলে জানার চেষ্টা করছেন যে নিজ নিজ এলাকায় কার কী অবস্থান এবং কিভাবে সম্ভাব্য প্রার্থী নির্ধারণ করলে যে তার সম্ভাবনা বেশি থাকবে। অন্যদিকে কিন্তু বিএনপি একটি বৃহত্তর জোটের প্রক্রিয়া শুরু করেছে বলেই আমাদেরকে জানিয়েছেন দলটির সিনিয়র নেতা। এবং অন্যদিকে যে শরিক যে দল যারা থাকবে বিএনপির আগামী জোটের, সেই শরিকদের পছন্দের প্রতীকে নির্বাচন করার জন্য নির্বাচন ইসিকে অনুরোধ জানিয়েছেন দলের পক্ষ থেকে। অন্যদিকে নির্বাচন পর্যন্ত সরকারের তত্ত্বাবধায়কের মতো ভূমিকার জন্য কিন্তু আহ্বান জানিয়েছেন দলটির সিনিয়র নেতা। কারণ এই তত্ত্বাবধায়কের মতো যদি তারা কার্যক্রম পরিচালনা করে তবে নিরপেক্ষতার প্রশ্নে অন্তর্বর্তী সরকার একটি খুব সুন্দর জায়গায় পৌঁছতে পারবে বলে বিএনপি বলছে। এর পাশাপাশি জামায়াতে ইসলামীর নায়েবে আমির তিনিও কিন্তু বেশ কিছু কথা বলেছেন আজকে এবং তাদের যে অবস্থান সেই অবস্থান সম্পর্কে যদি একটু জানাতেন। যে আজ কিন্তু বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক 2006 সালের 28 অক্টোবর তাদের উপর যে হামলা কার্যক্রম, সন্ত্রাসী কার্যক্রম হয়েছিল সে ব্যাপারে কিন্তু তারা আজ একটি বৈঠক করেছিল, মত বিনিময় সভা করেছিল। সেই সভা থেকে দলটির একদম শীর্ষ পর্যায়ের নেতা নায়েবে আমির তিনি বলছেন যে পিআর পদ্ধতি চালু হলে আগামী নির্বাচনে কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে সহিংসতা সেটি আসলে কমে যাবে এবং তিনি দাবি করেছেন যে একটি পক্ষ ফ্যাসিস্টের যে সন্ত্রাসী কার্যক্রম অর্থাৎ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম সেটি ফিরিয়ে আনার চেষ্টা করছে। অন্যদিকে তিনি এটাও দাবি করেছেন যে সুষ্ঠু যদি ভোট হয় তবে আগামী জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের পাহাড় ধস একটা বিজয় আসবে বলে তিনি বলছেন। একই দিকে কিন্তু পিআর এবং আগামী যে জাতীয় নির্বাচন সেটি যেন জুলাই সনদের ভিত্তিতেই হয় সে ব্যাপারে কিন্তু আজ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে প্রতিটি জেলাতেই কিন্তু তাদের মিছিল এবং বিক্ষোভ কর্মসূচি ছিল। আরেকটা বিষয় যেটি এনসিপি শাপলা প্রতীক চাচ্ছে কিন্তু ইসির পক্ষ থেকে বলা হচ্ছে যে দেয়া হচ্ছে না এবং তারা গণবিজ্ঞপ্তি দিয়ে তাদের মতো করে একটা প্রতীক দিয়ে দিবে তারা। এতে নেতারা সার্জিস
যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির, তিনি জানিয়েছেন যে শাপলা প্রতীক নিয়েই তারা নির্বাচনে অংশগ্রহণ করবেন। এই ব্যাপারে আসলে একটু যদি বিস্তারিত জানাতেন। যে আসলে অতি দ্রুতই জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে তাদের প্রতিটি আসন ভিত্তিক যে সম্ভাব্য প্রার্থী তাদের তালিকা তৈরি করা হবে এবং এ সংক্রান্ত একটি প্রতিবেদন আমাদের হাতে আছে। এখন প্রথমে আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। জুলাই সনদে স্বাক্ষর না করা শাপলা প্রতীক নিয়ে অনিশ্চয়তা ও নির্বাচনী জোটের নানা সমীকরণ, এসবের মধ্যেও নিজেদের মাঠ গোছাতে ব্যস্ত সময় পার করছে জাতীয় নাগরিক পার্টি। সময় সংবাদকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, দ্রুতই প্রার্থীদের তালিকা প্রকাশ করবে দল। আসন ভিত্তিক প্রার্থী তালিকা নির্ধারণে তৈরি করা হয়েছে বিশেষ টিম। আমাদের নেতাকর্মীরা তারা নির্বাচনের জন্য যে প্রস্তুতি গ্রহণ করছেন সেটাকে তারা মনিটর করছেন। এমন অনেক মানুষই আছেন যারা হয়তো এনসিপি রাজনীতির সঙ্গে এখনো যুক্ত হন নাই, কিন্তু এই মানুষগুলো সমাজের বিভিন্ন গ্রহণযোগ্য জায়গায় নিজেদেরকে অধিষ্ঠিত করেছেন। আমাদের একটা টিম আসলে এই প্রার্থিতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছেন। আমরা খুব শীঘ্রই আমাদের প্রার্থীদের যে তালিকা সেটা আমরা প্রকাশ করব। কথা হয় নির্বাচনী জোট গঠনের বিষয়ে। সামনের নির্বাচনে জাতীয় স্বার্থকে বিবেচনায় দিয়ে যদি দেশের প্রয়োজনে জোটের মতো পরিস্থিতিতে জাতীয় নাগরিক পার্টিকে অংশগ্রহণ করতে হয়, তার জন্য এখনো পর্যন্ত আমরা ওপেন রয়েছি। যখন নির্বাচনের সময়টা ঘনীভূত হবে সেই সময়টাতে গিয়েই জোটের বিষয়টাতে আমরা একটা সুনিশ্চিত সিদ্ধান্তে আমরা পৌঁছাতে পারবো। নতুন কমিশন গঠন করে নির্বাচনের আহ্বান জানিয়ে এনসিপি বলছে, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের সম্ভাবনা নেই। তাদের দীর্ঘদিনের যে কর্মকাণ্ড সেখানে অনেকগুলো জায়গাতেই তারা পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমরা অনেক আগেই এই পক্ষপাতমূলক আচরণগুলো যারা করছেন তাদের পুনর্গঠনের কথা আমরা অনেক আগেই জানিয়েছি, কিন্তু এই পুরো প্রক্রিয়াটাতে এখনো নির্বাচন কমিশনের সুযোগ আছে নিজেদেরকে শুধরে নেবার। দলের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীদের এরই মধ্যেই নিজ নিজ এলাকায় দেখা গেছে জনসংযোগ করতে। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। জি, আমরা প্রতিবেদনটি দেখছিলাম এবং প্রতিবেদনে দেখছিলাম যে আক্তার এবং সার্জিস তারা কথা বলছিলেন এবং আমরা আরও একটি যে বিষয় রয়েছে, আমরা দেখলাম যে বিএনপি এবং জামাত এবং যারা বাম দলগুলো আছে তারাও একটা জোট করার চিন্তা ভাবনা করছে এবং নভেম্বরের মধ্যে সেই জোটটা হয়তো একটা রূপরেখা হিসেবে আসবে। এ বিষয়ে যদি কিছু জানাতেন। জি, এ ব্যাপারে আসলে আগামী নভেম্বরে বাম দলগুলোর একটি জোট প্রকাশ্যে আসতে পারে, সে ব্যাপারে দলগুলো কিন্তু কাজ করছে। এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, এখন দেখে আসবো সেটি। সব ঠিক থাকলে ফেব্রুয়ারির ভোট সামনে রেখে ডিসেম্বরই নির্বাচনী তফসিল ঘোষণার কথা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জোট আর ভোটের নানা সমীকরণ তৈরি হচ্ছে রাজনীতিতে। নির্বাচনী নানা হিসেব নিকেশ বাম রাজনৈতিক শিবিরেও। সিপিবি বাসদের নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের 6 দল, ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চার 7 দলের পাশাপাশি গণফোরাম, বাংলাদেশ জাসদ, ঐক্য ন্যাপকে এক মঞ্চে এনে ভোটের লড়াইয়ে নামার পরিকল্পনা নেতাদের। কথাবার্তা চলছে গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলোর সঙ্গেও। নেতাদের আশা, নভেম্বরের শুরুতে চূড়ান্ত রূপ পেতে পারে আলোচনা। এখন আমরা দলীয় প্রার্থীগুলো ঠিক করতেছি, তারপরে জোট হলে পরে তার মধ্যে সেগুলো সমন্বয় করে আমরা সেই জোটবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করব। কোনো অরাজনৈতিক ব্যক্তি, কোনো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি যদি আসে জোটের যে কোনো মার্কা নিয়ে, আমাদের জোটে শরিক হতে পারবে ব্যক্তিও এবং সে ভোট করতে পারবে মার্কা নিয়ে, আমরা জোটের কর্মীরা তার পক্ষে কাজ করব, এটা আমাদের আলোচনায় হয়েছে। অন্যদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী গণতন্ত্র মঞ্চে থাকা বাম দলগুলো অবশ্য খোলা রাখছে সব পথই। যুগপথের শরিক তো এটা তো আমাদের অগ্রাধিকার, তাদের সঙ্গে তাদের দিক থেকেও প্রবল আগ্রহ আছে আর আমাদের দিক থেকে তো আগ্রহের বাস্তব কারণ আছে। এর বাইরে বামপন্থী প্রগতিশীল গণতান্ত্রিক ধারার যারা আছেন তাদের সাথে আমরা কথাবার্তা বলব। 9 অক্টোবর সংবাদ সম্মেলন করে 120 প্রার্থীর নামও ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই আসলে এনসিপি তাদের প্রার্থী তালিকা দিবে। আমরা বাম দলগুলোর যে জোট করবে নভেম্বরে সেটি দেখছিলাম সেই প্রতিবেদনটি, এবং এর আগে আমরা এনসিপি নিয়ে কথা বলছিলাম। আপনি যদি একটু এনসিপির যে প্রার্থী তালিকা দেবে এবং আরও বেশ কিছু তারা উদ্যোগ নিয়েছে সে বিষয়ে যদি বিস্তারিত জানাতেন। ইমদাদ, আপনি মূলত বিষয়টি এভাবে দেখতে পারেন যে সামনের নির্বাচনকে ঘিরে কিন্তু মাঠ গোছাতে এনসিপি এখন বেশ তোড়জোড় করছে। আমরা যদি একটু দেখে আসি যে শিগগিরই কিন্তু দলের প্রার্থী তালিকা দেবে এনসিপি এবং দেশের স্বার্থে তারা কিন্তু আগামী জাতীয় নির্বাচনে যে কোনো দেশপ্রেমিক দল বা শক্তির সাথে নির্বাচনে জোট করতে আগ্রহী।
অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য বর্তমান যে ইসি আছে তাদের পুনর্গঠনের দাবি জানিয়েছে দলটি। তারা বলছে এই যে বিদ্যমান যে ইসি তার অধীনে নির্বাচন নিরপেক্ষতার প্রশ্ন এড়াতে পারবে না। হ্যাঁ, আর বাম দলগুলো তো তাদের জোটের নভেম্বরে হয়তো তারা একটা রূপরেখা দিবে, জোট করবে, নির্বাচন একটা জমজমাট ইয়াতেই যাচ্ছে। এখন বাম দলগুলো নিয়ে যদি একটু জানাতেন যে আসলে বাম দলগুলো আগামী নভেম্বরের মধ্যেই তাদের যে জোটের আলাপ আলোচনা সে ব্যাপারটি প্রকাশ্যে নিয়ে আসবে বলে আমরা জেনেছি। আমরা যে বিষয়টি দেখতে পেয়েছি যে তাদের নির্বাচনী প্রার্থী করার ক্ষেত্রে এলাকাভিত্তিক গ্রহণযোগ্য নির্দলীয় ব্যক্তিকেও কিন্তু তারা প্রার্থী করার চিন্তা করছে। অন্যদিকে তাদের জোট গড়ার ক্ষেত্রে বিএনপির সাথে সমঝোতায় অগ্রাধিকার দেওয়া হবে বলেই কিন্তু দলটির পক্ষ থেকে বা বিভিন্ন বাম দলের যে জোট সেই জোটগুলোর পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, মানে জোটটা আসলে বাম রাজনৈতিক দল যেগুলো আছে সেটা বিএনপির সাথেও জোট করতে পারে এবং এনসিপিও বিএনপির সাথে জোট করতে পারে, কারণ এনসিপি জানিয়েছে যে তারা যে কোনো দলের সাথে জোট করতে প্রস্তুত। আর ইসলামী দল যেগুলো রয়েছে সেগুলো আসলে জামাতেরকে প্রধান ধরে তাদের সঙ্গে আসলে একটা জোট, একটা জমজমাট নির্বাচন আমরা প্রত্যাশা করতে পারি এবং সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আমরা প্রত্যাশা করি। শফিক মুন্সি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে সহকর্মী শফিক মুন্সি যোগ দিয়েছিলেন। বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই। চলতি সপ্তাহে স্ববিবেচনায় অন্য প্রতীক বরাদ্দ দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করবে নির্বাচন কমিশন। দুপুরে ব্রিফিংয়ে ইসি সচিব জানিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে মোট ভোট কেন্দ্র থাকবে ৪২,৭৬১টি আর ভোট কক্ষ রাখা হয়েছে ২,৪৪,৬৪৯টি। সর্বশেষ তথ্য অনুযায়ী সম্পূরক ভোটার তালিকা সহ দেশের মোট ভোটার ১২,৬৩,৭৫০৪ জন। তাদের জন্য গড়ে প্রতি ৩,০০০-এ একটি ভোট কেন্দ্র নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তাতে কেন্দ্রের সংখ্যা দাঁড়িয়েছে ৪২,৭৬১টি। সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করেন কমিশন সচিব। ৩০০ কনস্টিটিউয়েন্সির ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৭৬১, আর কক্ষের সংখ্যা হচ্ছে পুরুষদের জন্য ১,১৫,১৩৭ আর মহিলাদের জন্য ১,২৯,৬০২। বলেন বিধিমালায় না থাকায় এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই। নির্বাচন কমিশনের নিজস্ব বিবেচনায় অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে। ব্যাখ্যাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের তফসিলে নাই কারণে দেওয়া হয়নি। এখন এটাই হচ্ছে আমরা আগাগোড়াই বলে আসছি, তফসিলে না থাকলে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন তফসিলে কেন অন্তর্ভুক্ত করা হয়নি এটা কমিশন থেকে ভালো করে। নতুন নতুন রাজনৈতিক দল ও দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন হবে এ সপ্তাহে। ইনশাআল্লাহ এই সপ্তাহের ভিতরে আমরা কমপ্লিট করতে পারব। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক নিয়েই এনসিপি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে বলে জানিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবে দলীয় সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। জুলাই হত্যার বিচার সহ অন্যান্য দাবি আদায়ে একমত হলে কারো সঙ্গে জোট করতে অসুবিধা নেই বলেও জানান সার্জিস। যেহেতু কোনো আইনগত বাধা নেই, আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই মার্কা হিসেবে শাপলাকে এনসিপির জন্য চাই এবং শাপলা মার্কা নিয়েই এনসিপির আগামী সংসদে নির্বাচনে অংশগ্রহণ করবে। আদেশের ভিত্তিতে মাননীয় প্রধান উপদেষ্টার স্বাক্ষরে এই জুলাই সনদ বাস্তবায়নের দিকে যাবে কিনা এই বিষয়গুলোর নিশ্চয়তা পাওয়ার পূর্ব পর্যন্ত এনসিপি তাদের জায়গায় জনগণের আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করতে পারে না। জুলাই সনদ বাস্তবায়ন সুপারিশমালা কাল প্রধান উপদেষ্টার কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশন বৈঠকে সিদ্ধান্ত হয়। কমিশন সভাপতি ডক্টর ইউনূসের কাছে সুপারিশমালা তুলে ধরেন সদস্যরা। এর আগে ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ সই হয়। পরে ৩ দফা সময় বাড়িয়ে অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত কমিশনের সময়সীমা বাড়ানো হয়। এই সময়ের মধ্যে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে প্রধান উপদেষ্টাকে সুপারিশমালা জমা দেওয়ার কথা কমিশনের। ড্রোন দিয়ে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে হামলা করে ড্যাফোডিলের শিক্ষার্থীরা। এমন অভিযোগ করে সিটির উপাচার্য বলেন এসি কম্পিউটারও খুলে নিয়ে গেছে তারা। সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দিয়েছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে কাল থেকে ৪ নভেম্বর পর্যন্ত সিটি ইউনিভার্সিটির একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। সংঘর্ষের সময় আটকে রাখা ১৭ ছাত্রকে সিটি ইউনিভার্সিটি ছেড়ে দিলেও নির্যাতন করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তুলেছে ড্যাফোডিল।
সাভারে সিটি ইউনিভার্সিটির প্রশাসনিক ভবনে ছড়িয়ে ছিটিয়ে আছে কাচের টুকরা আর ভাঙা আসবাব। পুরো ভবন জুড়ে ক্ষতচিহ্ন। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় 15টি যানবাহনে। রোববার সন্ধ্যায় ড্যাফোডিলের শিক্ষার্থীদের ভাড়া বাসার পাশে বসেছিলেন সিটির ছাত্ররা। তাদের মধ্যে এক শিক্ষার্থী থুথু ফেললে মোটরসাইকেলে যাওয়া ড্যাফোডিলের এক শিক্ষার্থীর গায়ে লাগে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। কিছুক্ষণ পর শুরু হয় সংঘর্ষ। সংঘর্ষ থামলেও সোমবার সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করে বিশ্ববিদ্যালয় দুটিতে। বন্ধ ঘোষণা করা হয় ক্লাস পরীক্ষা। আতঙ্কে হল ছাড়তে শুরু করেন শিক্ষার্থীরা। আমাদের প্রাণের ক্যাম্পাস ছেড়ে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছে, কিন্তু ফ্যামিলি নিরাপত্তা বোধ করছে না, আমাদের শিক্ষকরাও করছে না, এর জন্য আমাদের চলে যেতে হচ্ছে। এটা খুবই মর্মাহত বিষয় যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আর একটা শিক্ষা প্রতিষ্ঠানের স্টুডেন্ট এইভাবে আক্রমণ করছে। আমাদের ক্যান্টিন সম্পূর্ণ ভেঙে দিয়ে গেছে, আমাদের স্টুডেন্টদের উপরে এসে হামলা করে গেছে। আমরা আসলে সবাই একটা ট্রমার মধ্যে চলে গেছি, কারণ আমরা কখনো এগুলো দেখিনি। এই অবস্থায় সোমবার সকালে সিটি ইউনিভার্সিটি পরিদর্শন করে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দেন ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রতিনিধিরা। এর সাথে যদি আমাদের ছাত্র ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বাইরে যদি কেউ জড়িত থাকে, আমাদের বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে সংবাদ সম্মেলনে সিটি ইউনিভার্সিটির উপাচার্য জানান, ড্রোন দিয়ে নজরদারির পর হামলা চালায় ড্যাফোডিলের শিক্ষার্থীরা। খুলে নিয়ে গেছে এসি ও কম্পিউটার। গেট ভাঙচুর করে, আমাদের ওয়াল ভাঙচুর করে এবং আমাদের সামনের ফটকে গাড়ি ছিল সেগুলো সম্পূর্ণ পুড়িয়ে দেয়। শুধু তাই নয়, তারা পরিকল্পিতভাবে আমাদের অফিস রুমে প্রবেশ করে এবং ভিসি, প্রভিসি, ট্রেজারার, রেজিস্টার সমস্ত রুমে যত কম্পিউটার সেগুলোও ভাঙছে। হামলার সময় আটক 17 শিক্ষার্থীকে ইউজিসি ও ড্যাফোডিল প্রশাসনের মুচলেকায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সিটি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। 17 জন শিক্ষার্থীকে আমরা বিশ্ববিদ্যালয়ের অনুরোধের প্রেক্ষিতে এবং ইউজিসি নির্দেশনা মোতাবেক আমরা ছেড়ে দিয়েছি এবং তারা আমাদেরকে অ্যাসুরেন্স করছেন যে শিক্ষার্থী ছেড়ে দিলে আমাদের যে ক্ষতিপূরণ বর্ণর দাবি দেওয়া আছে সেটা আমরা বিবেচনা করব। এদিকে ড্যাফোডিল ইউনিভার্সিটির এক বিবৃতিতে শিক্ষার্থীদের জিম্মি করে নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি আদায়ের অভিযোগ তোলা হয়েছে। এতে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে। ঘটনাটিকে পূর্ব পরিকল্পিত বলেও দাবি করা হয় বিবৃতিতে। শাহরিয়ার শৌমিক, সময় সংবাদ, ঢাকা। ভৈরব জেলার দাবিতে রেলপথ আটকে ট্রেনে পাথর ছুঁড়েছেন আন্দোলনকারীরা। এতে গুরুতর আহত হয়েছেন 2 জন। ভোগান্তিতে পড়েন বিদেশগামী সহ কয়েকশো যাত্রী। একই দাবিতে কাল নৌপথ অবরোধের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও ভৈরবকে জেলা হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না। 2009 সালে 65তম জেলা ভৈরবকে ঘোষণা করা হয়েছিল। গুগলে চার্জ দিবেন 65তম জেলা ভৈরব আছে, কিন্তু কিছু অংশ ভৈরব জেলাটাকে আবার ফাইল বন্দি করে। ভৈরব জেলা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার নৌপথ অবরোধের ঘোষণা দেন তারা। সময় সংবাদ, ভৈরব। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় সাবেক স্ত্রী সামিরা ও খলনায়ক ডন সহ সব আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এই আদেশ দেন। সালমান শাহর মৃত্যুর 29 বছর পর তার সাবেক স্ত্রী সাবিরা হক, খলনায়ক ডন, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা পরিচালনার নির্দেশ দিয়েছিলেন আদালত। এর আগে গত 23 অক্টোবর আসামিদের দেশ ত্যাগ ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠায় রমনা থানা। জুলাই আন্দোলনে মাথায় গুলি লাগা শিশু মুসার সুস্থতা ও ভবিষ্যৎ নিয়ে ট্রাইব্যুনালে কাঁদলেন বাবা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি। 19 জুলাই রামপুরায় বাসার গেইটে মাথায় গুলি লাগে মুসার। একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে গুলি লাগে দাদির পেটে, মারা যান তিনি। সোমবার বাবার সঙ্গে ট্রাইব্যুনালে আসে 6 বছর বয়সী মুসা। বাবা সাক্ষ্য দেন রামপুরা হত্যা মামলায়। 6 বছরের ছোট্ট মুসার স্বপ্ন ছিল পাইলট হওয়ার। জুলাই আন্দোলনের সময় সব ওলট পালট হয়ে যায়। 19 জুলাই আন্দোলনে ঘাতকের বুলেট এসে লাগে মুসার মাথায়। এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বের হয়ে যায়। সেই গুলি আবার লাগে মুসার দাদির পেটে, মারা যান তিনি। ঢাকার 2 হাসপাতাল ঘুরে মুসার চিকিৎসা হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসা শেষে ভর্তি করা হয় সিএমএইচ হাসপাতালে। সেখান থেকেই বাবার সঙ্গে ট্রাইব্যুনালে আসেন মুসা। ওর স্বপ্নই ছিল ও পাইলট হবে, এই কারণে ওকে ইংলিশ ভাষণে পড়াচ্ছিলাম। সব জীবনটা আমার পুরো তছনছ করে দিল। সোমবার বাবা যখন কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দিচ্ছিলেন, মুসা তখন এজলাসের বেঞ্চে নিথর হয়ে শুয়েছিলেন। বিচারকরাও মুসার গুলিবিদ্ধ হওয়া ও শারীরিক বিষয়ে খোঁজ খবর নেন। মুসার উন্নত চিকিৎসা এবং গুলির সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বাবা। ছেলেটার যাতে উন্নত চিকিৎসা হয়, ওর কোনো চিকিৎসাতে যাতে কোনো
প্রকার অবহেলিত না হয়, এতটুকু আমার সরকারের কাছে দাবি। ইউএন রিপোর্ট এবং আমরা ট্রাইব্যুনালে তদন্ত শেষে যে রিপোর্ট দিয়েছি এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ সারা দেশে জুলাই গণঅভ্যুত্থানের যে রিপোর্ট এসেছে সেই রিপোর্টের সত্যতাই আজকে এই সাক্ষীর মাধ্যমে প্রস্ফুটিত হয়েছে। এদিকে শেখ হাসিনার খালাস পাওয়া নিয়ে বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে বলে দাবি করেছেন শেখ হাসিনা ও কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এক শ্রেণীর অসাধু ইউটিউবাররা বিভিন্নভাবে বিকৃত করেছে, যেটার জন্য আমি তাদের প্রতি নিন্দা জানাই। এরকম করা যারা করেছেন তারা ঠিক করেন নাই। তার দাবি, বিচারের মান ও স্বচ্ছতা নিয়ে কোনো প্রশ্ন নেই। ক্যাঙ্গারু কোর্টের অভিযোগও ভিত্তিহীন। আমি মনে করি না যে এই কোর্ট কোনো ক্যাঙ্গারু। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মেট্রো রেলের বিয়ারিং প্যাডের আঘাতে স্বামীকে হারিয়ে আর্তনাদ থামছে না স্ত্রীর। দ্বিতীয় জানাজা শেষে আবুল কালাম আজাদকে শরীয়তপুরের নড়িয়ায় নিজ গ্রামে দাফন করা হয়। এই হাহাকার স্বজন হারানোর, শূন্য দৃষ্টিতে বাবার অন্তিম যাত্রার অপেক্ষা প্রিয় সন্তানের। স্বামীকে হারিয়ে দিশেহারা মেট্রো রেল বিয়ারিং প্যাড পরে নিহত আবুল কালামের স্ত্রী। আমার হাজবেন্ড ছাড়া তো আমাদের তিনজনের কেউ নাই পৃথিবীতে, কেউ নাই আপন। একটা বাচ্চা কাচ্চার কত আশা থাকে, কারে বাবাকে বহন, কারে ডাক দিব, এই বাচ্চারা কার মনে চাইব। মরদেহ শরীয়তপুরের নড়িয়ায় পৌঁছে মধ্যরাতে। অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজনরা। সকালে নিজ বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে কালামকে দাফন করা হয় নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে। এদিকে নিহত কালামের পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। মৌলিক চাহিদা এটা পূরণ করা এখন আমি মনে করি সরকারের দায়িত্ব। পরিবারের দুটো বাচ্চা আছে, ওর ওয়াইফ আছে, তাদের সম্পূর্ণ জীবনের নিশ্চয়তা দিতে হবে এই সরকারের। ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে বিমানের টিকিট বিক্রির কাজ করতেন আবুল কালাম আজাদ। স্ত্রী ও 2 সন্তান নিয়ে থাকতেন নারায়ণগঞ্জের ভাড়া বাসায়। রোববার রাত 9টার দিকে আবুল কালাম আজাদের মরদেহ নেওয়া হয় সিদ্ধিরগঞ্জের নতুন আইলপাড়া ভাড়া বাসায়। সেখানেই স্থানীয় বায়তুল ফালাহ জামে মসজিদে হয় তার প্রথম জানাজা। সময় সংবাদ, শরীয়তপুর। ৪৫% পুড়ে যাওয়া ছোট্ট শরীরে ৩৬ বার অপারেশন। অদম্য মনোবলে জীবনে ফিরেছে আলো। মাইলস্টোন ট্র্যাজেডির 4 মাস পর চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরেছে 12 বছরের নাভিদ। চারপাশে যখন হাজারো না ফেরার গল্প, সন্তানহারা বাবা মায়ের আর্তনাদের স্বরও যখন অনেকটাই মিলিয়ে গেছে, ঠিক তখন ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে বাবা মায়ের কোলে ফিরে গেছে 12 বছরের নাভিদ। 97 দিন আগে মৃত্যু যাকে ছুঁয়ে গিয়েছিল, আজ সে ফিরেছে জীবনের আলোয়। মাইলস্টোন ট্র্যাজেডির পর যখন হাসপাতালের বিছানায় ছটফট করতে করতে চলে গেছে অনেক ক্ষুদে প্রাণ, তখন নাভিদের বাবা মাও পাচ্ছিলেন না আশার আলো। কিন্তু অসীম সাহসী এই শিশুর জীবনী শক্তি তাকে ফিরিয়ে এনেছে মৃত্যুর দুয়ার থেকে। নাভিদ বলল যে আম্মু তাড়াতাড়ি আসো, আমার খুব কষ্ট হচ্ছে, আমার জ্বলছে। ওই অবস্থায় শুধু ওখানে পাগলের মতো কান্নাকাটি করতেছিলাম। 97 দিন যে জার্নিটা গেছে, এটা আসলে খুব কঠিন। সবার দোয়া, ডাক্তারদের চেষ্টা, এগুলো ছাড়া আমি মনে হয় না আমার ছেলেকে কাছে পেতাম। আমার বাচ্চার এরকম সিচুয়েশন থেকে বাইরে আসাটা এটা সৃষ্টিকর্তা উইলিংনেস ছাড়া সম্ভব না। সেদিনের বিমান বিধ্বস্তের ঘটনায় 7ম শ্রেণীর শিক্ষার্থী নাভিদের শ্বাসনালী সহ শরীরের 45% পুড়ে যায়। চিকিৎসকরা জানান 36 বার কাটাছেঁড়া করতে হয়েছে এই ছোট্ট শরীরে, তবু পরাস্ত হয়নি তার অদম্য মনোবল। আমি যখন ওর কাছে গেলাম, ও তখন সাথে সাথে গিয়ে আমার হাতটা চেপে ধরছে। তো ওর একটা বক্তব্য ছিল যে স্যার আমি কি বাঁচবো, আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। 3 টাইমস ভেবেছি পেশেন্ট বোধহয় আর সার্ভাইভ করানো যাচ্ছে না। তার 2 হাত, ব্যাক, বাটক, ইনহেল এবং তার সাথে ইনহেলেশন ইনজুরি ছিল। এই পেশেন্টকে 36 বার অপারেশন থিয়েটারে ঢুকাইতে হয়েছে। মাইলস্টোন দুর্ঘটনায় আহত আরও 5 জন এখনও চিকিৎসাধীন। চিকিৎসকরা বলছেন খুব শিগগিরই বাড়ি ফিরবেন তারাও। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। উদ্ধার কাজে গাফিলতির কারণেই রূপনগর অগ্নিকাণ্ডে পুড়ে মারা যাওয়া তরুণীর মরদেহ পড়েছিল 12 দিন। এমন অভিযোগ করে পরিবার বলছে পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি সহযোগিতা। শেষমেশ নিজেরাই খুঁজে বের করেন মরদেহ।
নেত্রকোনার জয় মিয়া ও মার্জিয়া সুলতানা দম্পতি বিয়ের 4 মাস পর জীবিকার তাগিদে ঢাকায় এসে কাজ শুরু করেছিলেন রূপনগরের RN গার্মেন্টসে। 8 দিনের মাথায় ভয়াবহ আগুনে মারা যান এই দম্পতি। জয়ের মরদেহ পেলেও খোঁজ মিলছিল না মার্জিয়ার। পরিবারের অভিযোগ, পুলিশ ও ফায়ার সার্ভিসের সাহায্য না পেয়ে রোববার নিজেরাই গার্মেন্টসটিতে তল্লাশি শুরু করেন। হাতের মেহেদি ও বোরকা দেখে মেয়েকে শনাক্ত করেন বাবা। আমার বিদায় করে দেয়, আমি কই আমার কথা অবহেলা করে আসে গেলে ফালাই দেয়। পরে আমি ও জায়গায় কোনো জিডিমিডি করে না, আমি মনের সান্ত্বনা দিয়ে দেওয়া জায়গা। ফায়ার সার্ভিসরে মনে করেন আমরা লাস্টে পাওয়ার পরেও একটা না ফোন দিছে, ফোন দিল রে খালি যে আমরা এখন আইতাম না। মর্মান্তিক মৃত্যুর 12 দিন পর মরদেহ উদ্ধারের ঘটনায় ক্ষোভ জানান এলাকাবাসীও। ফায়ার সার্ভিসের লোক ঢুকছে, একটা লাশ পাইল না, তাহলে কি তদন্ত করলো? তারা করতে পারে না, এটা তাদের ব্যর্থতা। এ বিষয়ে ফায়ার সার্ভিসের অপারেশন ও মেইনটেনেন্স বিভাগের পরিচালক ব্যস্ততা দেখিয়ে খুদে বার্তায় দায় চাপান পুলিশের ওপর। আর পুলিশ বলছে উদ্ধার কাজের দায়িত্ব ফায়ার সার্ভিসের, তারা কেবল সহায়তা করে থাকেন। দায়িত্বটা ফায়ার সার্ভিসেরই, আমরা তাদেরকে সহায়তা করে থাকি। ঘটনাস্থলের ভিতরে ধ্বংসস্তূপের একটা লাশ পাওয়া এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। মরদেহ উদ্ধারের পর পাঠানো হয় ঢাকা মেডিকেলের মর্গে। সোমবার ময়নাতদন্তের পর ডিএনএ নমুনা সংগ্রহ করেছে সিআইডি। পরিচয় নিশ্চিতে 10 থেকে 15 দিন সময় লাগবে। তার পিতার ডিএনএ সংগ্রহ করা হয়েছে, এটার সাথে আজকের যে ডিএনএ সংগ্রহ করবে এটার ম্যাচিং হবে। 10-15 দিন সময় লাগতে পারে বা তারও বেশি লাগতে পারে। গত 14 অক্টোবর রূপনগরের রাসায়নিক গুদাম ও পাশের গার্মেন্টসে ভয়াবহ আগুন লাগে। এতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 17 জনে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 22 দিনের নিষেধাজ্ঞা শেষে ঝাঁকে ঝাঁকে ইলিশ নিয়ে ঘাটে ফিরছেন জেলেরা। এদিকে ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় মাছ শিকারে যেতে পারছেন না কক্সবাজারের জেলেরা। ঘাটে নোঙর করা সারি সারি মাছ ধরার ট্রলার, এখান থেকে ঝুড়ি বোঝাই ইলিশ নেওয়া হচ্ছে আড়তে। বিক্রেতাদের হাঁক ডাকে চলে বেচা বিক্রি। সাগর অভয়াশ্রমে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞার পর কর্মচাঞ্চল্যতা ফিরেছে মৎস্য অবতরণ কেন্দ্রগুলোতে। জাল নৌকা নিয়ে বেরিয়ে ভালো মাছ পাচ্ছেন পটুয়াখালী ও চাঁদপুরের জেলেরা। তবে ছোট ইলিশই পাওয়া যাচ্ছে বেশি, বড় ইলিশ মিলছে না খুব একটা। বাড়ানোর পরে দিয়ে আমরা যাইতে যাইতে সাগর অভিযান শেষ হয়ে গেছে। তারপর আমরা এক কোপে মাছ পাইছি 130 মন। 22 দিন সাগরে গেছি, মাছ আলহামদুলিল্লাহ ভালোই পাইছি। আবার যদি আবহাওয়া খারাপ হয়ে যায় তাহলে মাছের ধরা। সাগরে যখন কোনো বোট নামে না, এই জন্য মাছ অনেক বৃদ্ধি পেয়েছে। ইলিশের সরবরাহ বাড়লেও দাম নিয়ে হতাশ ক্রেতারা। চড়া দাম দেখে অনেককেই ফিরতে হয়েছে খালি হাতে। সাগরের মাছ সব ছোট সাইজের, বড় কোনো মাছও নাই। অবরোধের আগের চেয়ে ইলিশ মাছের দাম এখন অবরোধের পরে অনেক বেশি। ইলিশ মাছ কিনতে আইছিলাম, কিন্তু ইলিশ মাছের দাম আমার পক্ষে সম্ভব না। তবে আনন্দ নেই কক্সবাজারের লাখো জেলের। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে সাগর উত্তাল থাকায় প্রস্তুতি নিয়েও মাছ শিকারে যেতে পারছেন না জেলেরা। এদিকে ঘূর্ণিঝড়ের কারণে দেশের সব সমুদ্র বন্দরকে 2 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে স্থানীয় আবহাওয়া বিভাগ। সাহাল আব্দুল্লাহ, আলভি, সময় সংবাদ। দেশের বাইরের খবর। যুক্তরাষ্ট্রের সঙ্গে আগে থেকেই স্থগিত থাকা প্লুটোনিয়াম নিষ্পত্তি চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার সংক্রান্ত একটি আইনে স্বাক্ষর করে চুক্তিটি বাতিল করেন রুশ প্রেসিডেন্ট। পুতিনের স্বাক্ষরের আগে চলতি মাসের শুরুতে রাশিয়ার আইন প্রণেতারা চুক্তি বাতিলের অনুমোদন দেয়। এই চুক্তির লক্ষ্য উভয় পক্ষকে আরও পারমাণবিক অস্ত্র নির্মাণ থেকে বিরত রাখা। পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণে 2000 সালে এই চুক্তি করে দুদেশ। চুক্তিটির মেয়াদ 2026 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনই বাতিল করল রাশিয়া। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচন সামনে রেখে স্মরণকালের সবচেয়ে বড় শোডাউন করেছেন একমাত্র মুসলিম প্রার্থী জোহরান মামদানি। সমাবেশে অংশ নেন বিপুল সংখ্যক বাংলাদেশীয়। নিউ ইয়র্ক থেকে সে খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকিব। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে এমন সমাবেশ কেউ কোনোদিন দেখেননি। স্থানীয় সময় রোববার ডেমোক্রেট সমর্থিত মুসলিম প্রার্থী জোহরান মামদানির সমাবেশ ঘিরে পুরো এলাকায় দেখা দেয় উৎসবের আমেজ। কুইন্সের ফরেস্ট হিল স্টেডিয়ামে যোগ দেন 20,000-এরও বেশি মানুষ। এতে বিপুল সংখ্যক বাংলাদেশি, ভারতীয় সহ এশীয় ভোটাররা অংশ নেন। আমরা আশাবাদী মামদানি এইবার আমাদের মেয়র হবে। নির্বাচনের আগে শেষ র্যালিতে মামদানিকে সমর্থন জানান প্রভাবশালী ডেমোক্রেট সিনেটর বার্নি স্যান্ডার্স ও কংগ্রেস ওমেন আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। এই শহরকে আমরা দুর্নীতিবাজ, রাজনীতিবিদ ও তাদের ধনকুবের দোসরদের খপ্পর থেকে বের করে আনব। তাদেরকে বুঝিয়ে দেব যে নিউ ইয়র্ক সিটি বিক্রির জন্য নয়।
নিউ ইয়র্ক সিটির নির্বাচন ঘিরে এখন টানটান উত্তেজনা। গেল জুলাইয়ে দলের প্রাইমারিতে মামদানির কাছে বিপুল ভোটে হেরেও মূল নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো। প্রাইমারি ওই নির্বাচনে হেরে বর্তমান মেয়র এরিক অ্যাডামসও সমর্থন জানান কুমোকে। নিউ ইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী জোহরান মামদানির ঐতিহাসিক সমাবেশ। নিজ দলের একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার পরেও মামদানি যে 4 নভেম্বরের নির্বাচনে বিজয়ী হতে চলেছেন তা রোববারের জনসভার পর অনেকটাই পরিষ্কার হলো, এমনটাই দাবি ডেমোক্রেট সমর্থকদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন তারেক রহমান। হচ্ছে বড় জোট, এখন থেকেই সরকারকে তত্ত্বাবধায়কের ভূমিকায় যায় বিএনপি। সন্ত্রাস ঠেকাতে পিআর দাবি জামায়াতের। ড্রোনে নজরদারির পর সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব। এসি কম্পিউটার খুলে নেয়ার অভিযোগ। কাল থেকে 4 নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ। জিম্মি দশা থেকে মুক্ত ড্যাফোডিলের 17 ছাত্র। এই ছিল রাতের সময়ে। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।